নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গল্পটা অনেকেই জানেন। সেটা 1959 সাল, গরমকাল। কেরলের নির্বাচিত কমিউনিস্ট সরকারকে ফেলে দিয়েছে কেন্দ্রের কংগ্রেসি সরকার, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, কংগ্রেসের সভাপতি ইন্দিরা গান্ধী। যেদিনে এই ঘটনাটা ঘটেছে সেই দিন বিকেলেই জ্যোতি বসু গেছেন তার অভিন্ন হৃদয় বন্ধু ফিরোজ গান্ধীর সঙ্গে দেখা করতে তার ফিরোজ শাহ কোটলা রোডের বাংলোতে। ফিরোজ তখন আর তিনমূর্তি ভবনে থাকেন না, তিনি আলাদা থাকেন সাংসদ হিসাবে, যা তার বাংলো বরাদ্দ হয়েছে সেখানে। ক্ষুব্ধ জ্যোতিবাবু ফিরোজকে জিজ্ঞাসা করেছিলেন, আরে ইন্দিরার এই পরিবর্তন তো আমরা কেউ এক্সপেক্ট করিনি। ও আমাদের সঙ্গে বিলেতে ঘুরে বেড়াতো, ইন্ডিয়া লীগের কাজকর্ম করত, প্রগতিশীল আদর্শের প্রতি ওর একটা শ্রদ্ধা ছিল, জানতাম। এই পরিবর্তন কি করে হলো? ফিরোজ গান্ধীর মতো স্বাধীন চেতা, সৎ, দক্ষ সাংসদ এবং ভদ্রলোক তো বিরল। তারপর ইন্দিরা গান্ধী তার স্ত্রী, তিনি খুব বিনীতভাবে জ্যোতিবাবুকে বলেছিলেন যে 1947-এর আগে এলাহাবাদের আনন্দ ভবন আর স্বাধীনতার পরে যদি তুমি তিনমূর্তি ভবনে কিছুদিন থাকার তোমার সৌভাগ্য হতো তাহলে ব্যাপারটা বুঝতে পারতে। জ্যোতিবাবু জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছিল। তিনি বলেছিলেন যে ইন্দিরা তখন সদ্য যুবতী, কিশোরী, কতই বা তার বয়স। নেহেরুর ছায়া থেকে 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 রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করছেন, কিন্তু তার কাছে তার বাপের বয়সী লোকজন যারা হয়তো স্বাধীনতা সংগ্রামে 10-15 বছর জেল খেটেছেন, নিঃস্বার্থ দেশ সেবা করেছেন, তাকে যেভাবে স্তুতি করতেন, তার কি বলবো আর কি, তোষামত করতেন, স্তাবকতা করতেন, ইন্দিরা গান্ধী এইসব দেখে তার মাথা ঘুরে গিয়েছিল। ফিরোজ আর কিছুদিন বেঁচে ছিলেন। ইন্দিরা প্রধানমন্ত্রী হওয়ার পর তার স্বৈরাচারিণী রূপ ফিরোজকে দেখতে হয়নি। অর্থাৎ এই যে স্তুতি, আপনার সব ভালো, আপনার সব ভালো, যা বলছেন না এর থেকে অব্যর্থ কিছু হয় না, এমন স্তাবকও পাওয়া যাবে যদি কোনো নেতা বা নেত্রী বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে, সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ সূর্য পশ্চিম দিকে ওঠে। এই ট্র্যাডিশন, এই স্তাবকতার, এই ব্যক্তি পুজোর ট্র্যাডিশন শুধু আর কংগ্রেসে সীমাবদ্ধ নেই, সেটা আঞ্চলিক দলগুলোর মধ্যেও ছড়িয়ে গিয়েছে। পরম্পরা ভিত্তিক রাজনীতি। মুলায়মের পরে কে ক্ষমতায় আসবেন? অখিলেশ। কে দলের নেতৃত্ব দেবেন? অখিলেশ। লালুর পরে কে হবেন? তেজস্বী, তেজপ্রতাপ বা পরিবারের অন্য সদস্যের বাইরে কেউ নয়। শিবু সোরেনের পরে কে হবে? অটোমেটিক চয়েস হেমন্ত সোরেন। করুণানিধির পরে কে হবে? স্টালিন। মায়াবতীর পরে কে হবে? আকাশ আনন্দ। চন্দ্রশেখর রায়ের উত্তরসূরি কে হবে? হয় তার ছেলে কিংবা মেয়ে বা জামাই। ফারুক আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। মেহবুবা মুফতি, মেহবুবা সঈদ, মুফতি মোহাম্মদ সঈদ এবং তার কন্যা, যদিও সে এখন রাজনীতিতে সেভাবে আসেনি। এই ট্র্যাডিশন। বামপন্থীরা গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা বলে, কিন্তু কেন্দ্রিকতাই আছে, গণতন্ত্র নেই। তারা এখন যখন তারা ক্ষমতায় ছিলেন তোষামুদে কথাবার্তা শুনতে খুব ভালোবাসেন। উপর থেকে চাপিয়ে দেওয়া, সবাই সমস্বরে সমবেত বৃন্দ মানে হ্যাঁ 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 বলবে। আমি জ্যোতিবাবুর এই গল্পটা বললাম কেন জানেন? আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে স্তাবককুল রয়েছে, তারা কিন্তু একই রকম ভাবে তাদের দুজনকে স্তাবকতা করেন, তোষামত করেন। সাদাকে সাদা, কালোকে কালো বলেন না, সব ঠিক আছে বলেন। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। আরে দিদিকে যে মুখের উপরও বলতে হয় না দিদি এটা ঠিক নয়,
এই গাটস নেই। সমবেত বৃন্দকার ভুল হলেও বলবে হ্যাঁ এটাই ঠিক। সূর্য থেকে পশ্চিম দিকে উঠে কেউ যদি বলেন তারাও বলবেন হ্যাঁ ঠিক, সূর্য পশ্চিম দিকে ওঠে। এই যে পরম্পরা, এই যে ট্র্যাডিশন, সেটা সমানে চলছে। পশ্চিমবঙ্গে এই আমলে সেই তোষামোদের ট্র্যাডিশন, সেই স্তাবকতার ট্র্যাডিশন উত্তরোত্তর বেরিয়ে চলছে। তাই শাসক বুঝতে পারছে না যে রাজ্যের অবস্থাটা ঠিক কি, মানুষ কি ভাবছে। একথা অনস্বীকার্য। এই সরকার কন্যাশ্রীর মতো ভালো প্রকল্প নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প নিয়েছে, আমি সমর্থন করি। কল্যাণময়ী রাষ্ট্রভাবনায় এই ধরনের প্রকল্প থাকা উচিত। কিন্তু আবার সংগঠিত যে আর্থিক অপরাধ এই বিগত 12 বছরে হয়েছে, তার দায় কে নেবে? এটা একজন দুজন ছোটখাটো পঞ্চায়েত স্তরের দুর্নীতি নয়, এটা সংগঠিত অপরাধ। কয়েকটা আমলা মানিক পার্থর পক্ষে এই সংগঠিত অপরাধ করা সম্ভব নয় যদি না মাথায় কারুর আশীর্বাদের হাত থাকে, হাত না থাকে। বালুর পক্ষে 20,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা এককভাবে রোজগার করা সম্ভব নয় দুর্নীতি করে, যদি না প্রশ্রয়ের হাত থাকে মাথার উপরে। তাহলে আমি মানুষকে পরিষেবা দিই বলে আমার সব দোষ মাপ হতে পারে? এখনো তোষামোদকারীরা বলে যাচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, মানুষ শান্তিতে বসবাস করছে, সন্তানরা সন্ততিরা সব দুধে ভাতে আছে। শাসক দেখতে পাচ্ছে না যে কি হচ্ছে। সেই প্রেক্ষিতেই এবারের নির্বাচন। শাসক কি বুঝতে পারছে যে বাংলার মানুষ এই সংগঠিত অপরাধের বিরুদ্ধে রায় দেবে? ভাতা দিয়ে তাদের চেতনার গতি আর রুদ্ধ করা যাবে না। কারণ সরকারি পরিষেবা, বিবিধ ভাতা বিভিন্ন রাজ্যের সরকার দেয়, কেন্দ্রীয় সরকারও দেয়। এটা কল্যাণমুখী রাষ্ট্র ভাবনায় যারা শরিক, যারা অংশীদার, যারা দেশ চালান, এই নীতি থেকে তারা সরে আসেন না। কিন্তু তার মানে এই নয় আমি সামাজিক পরিষেবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষেবা দিলাম, বিনিময়ে সংগঠিত আর্থিক অপরাধ করলে জনগণ ঠোঁটে লিউকোপাস লাগিয়ে বসে থাকবে। হবে না। এবারের রায়, 24 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায় দুর্নীতির বিরুদ্ধে গণভোট হবে। অনেক বোদ্ধা বিশ্লেষক বলছেন যে দুর্নীতি কোনো বিষয়ই নয়, তাদের কাছে বিষয় না হতে পারে, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষের কাছেও এটা বিষয়। ভিপি সিং বলতেন 1989 লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে, এই যে বোফোর্স নিয়ে তখন তো দেশ তুলকালাম, গলি গলি মে শোর হয়, রাজীব গান্ধী চোর হয়। তা বোফোর্স কামান, সেটা নিয়ে কাটমানির অভিযোগ, সেটা সাধারণ মানুষের কতটা এফেক্ট করে? ভিপি সিং বলতেন যে একটা দেশলাইয়ের বাক্স যখন কেনেন বিড়ি খাবার জন্য, তখনও আপনি কর দেন, আপনার টাকা লুট হয়েছে। তাহলে দুর্নীতি কোনো ইস্যু নয়। সামাজিক সুরক্ষার কর্মসূচি এমনভাবে বিস্তৃত যে দুর্নীতির অভিযোগ ভোঁতা হয়ে যাবে এবং দুর্নীতির বিষয়টা নিয়ে বাড়াবাড়ি শুধু শহুরে শিক্ষিত সমাজের কিছু অংশের মধ্যে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, জেনে শুনে একটা এমন ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যাতে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তারা হতোদ্যম হয়ে পড়ে। আপনাদের খেলাটা আমরা বুঝি, কিন্তু এবার পশ্চিমবঙ্গের মানুষ নিজেরা সংগঠিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
দেখুন, রাম মন্দিরকে কেন্দ্র করে তো আবেগের বিস্ফোরণ আছেই। হিন্দু ভোটের একটা বড় কনসলিডেশন হবে। 2021 বিধানসভা নির্বাচনে 54% হিন্দু ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল। এবার সেই কনসলিডেশন 60% উপরে পৌঁছতে পারে। মুসলমান ভাই বোনেরা আর এই তৃণমূলকে বিশ্বাস করছে না, সবাই নয়, একটা বড় অংশ। তাদের মুসলমান মাদের বোনেদের একটা অংশ বিজেপিকে ভোট দেবে। উত্তরপ্রদেশেও দিয়েছে, এখানেও দেবে, মধ্যপ্রদেশে দিয়েছে, রাজস্থানে দিয়েছে, ছত্তিশগড়ে দিয়েছে, এখানেও দেবে, বিশেষ করে মুসলমান মহিলারা। এবং মুসলমান অংশের মধ্যে যারা বিজেপিকে মনে করে যে একেবারে আমাদের ক্ষেত্রে বিপদ, তারা তৃণমূলকে বিশ্বাস করবে না। কারণ তারা এখন বুঝতে পারছে তৃণমূলের বিজেপি বিরোধী আস্ফালন এটা লোক দেখানো। বিজেপিকে বার্তা দিচ্ছে যেন প্রভাবশালীদের না ধরা হয় এই রাজ্যে। লালুকে 10 ঘন্টা জেরা, তেজস্বীকে 10 ঘন্টা জেরা, হেমন্ত সোরেন ইডির ভয়ে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রাতের অন্ধকারে লুকিয়ে গাড়ি করে দিল্লি থেকে চলে এসছে, নিজের চার্টার্ড বিমান দিল্লি বিমানবন্দরে দাঁড়ানো, তার BMW গাড়ি ইডি বাজেয়াপ্ত করেছে। তাই ভয়ের স্রোত বয়ে যাচ্ছে এ রাজ্যের প্রভাবশালীদের শিরদাঁড়া দিয়ে। তাই রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে বানচাল করো। সামান্য সেচ দপ্তরের বাংলোতে মধ্যাহ্নভোজ ছাড়তে চান রাহুল, বাধা দাও, জায়গা দিও না, পারমিশন বাতিল করো, বিক্ষোভ দেখাও। যেখানে রাহুল পদযাত্রা করছেন, মুখ্যমন্ত্রী তার পরের দিন চলে যাচ্ছেন, বার্তা দিচ্ছেন, দেখো দেখো রাহুলকে স্পেস দিইনি, কংগ্রেসকে স্পেস দিইনি, কংগ্রেস তোমাদের একমাত্র মতাদর্শগত প্রতিদ্বন্দ্বী। এখনো কংগ্রেস খারাপ সময়ে সারা দেশে 20% ভোট পায়। কংগ্রেসের মাজা ভেঙে দিতে তোমরা যেমন চাইছো, আমিও চাইছি, যদিও আমি কংগ্রেসেরই বাই প্রোডাক্ট। মানুষ এত বোকা, বোঝেন না ইন্ডিজোটের শরিক কংগ্রেসে, ইন্ডিজোটের শরিক তৃণমূল। হিমন্ত বিশ্ব শর্মা যদি 10-এর মধ্যে 6 পান রাহুল গান্ধীর পদযাত্রাকে বাধা দেওয়ার ক্ষেত্রে, বিজেপির অভ্যন্তরীণ মার্কশিটে মূল্যায়নে, মমতা বন্দ্যোপাধ্যায় তো 8 পাবেন। রাহুলকে 1 ইঞ্চি জমি ছাড়ছেন না হেমন্ত বিশ্ব শর্মা, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ছাপিয়ে গিয়েছেন রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে পদে পদে বাধা দিয়ে। ইঙ্গিত বুঝতে সাধারণ মানুষের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নিজেকে মুসলমানদের মাসিয়া হিসেবে তুলে ধরতে চাইছেন, বিশ্বাস কেন করবে আপনাকে? আপনি কি করেছেন মুসলমানদের জন্য? সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হলো, 15 বছর হয়ে গেছে। কতটা উন্নতি হয়েছে মুসলমানদের? ইমাম মুয়াজ্জিমদের ভাতা, সংখ্যালঘুদের জন্য, স্টুডেন্টদের জন্য স্কলারশিপ, হজ ভবন করলেই দায়িত্ব খালাস হয়ে যায়। মুসলমান ভাই বোনদের চাকরি কত সরকারি চাকরিতে? মুসলমান বুদ্ধিজীবীদের কত অংশ আপনার সঙ্গে আছে? এই প্রশ্নগুলো উঠবে। এবং মুসলমান ভাই বোনেরাও খেলাটা ধরতে পেরে গেছেন তৃণমূলের এই ডাবল স্ট্যান্ডার্ড। এটাই হচ্ছে এবারের নির্বাচনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। মুখ্যমন্ত্রী BSF এর বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আরে তিনি সংবিধান হাতে শপথ নিয়েছেন, BSF সীমান্ত রক্ষা করে। আমি আপনি নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে যেতে পারি, সীমানায় অতন্দ্র প্রহরা দেয় যারা, তাদের বিরুদ্ধে তোপ ডাকছেন, বিষোদ্গার করছেন। আপনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন, অভিযোগ করছেন যে BSF ভোটের লাইন ম্যানেজ করে। আবার এটাও বলছেন প্রশাসনের উদ্দেশ্যে যে নির্বাচন তো চলে যাবে, তারপর তো তিনিই থাকবেন ক্ষমতায়। অর্থাৎ দেখুন, বকলমে একে কি বলবেন আপনি, চেতাবনী না হুমকি? আমরাই তো থাকবো। অতএব
নির্বাচন কমিশনের আওতায় চলে যাচ্ছে ভেবে যেন রাজ্য প্রশাসনের অফিসাররা হাতির 5 পা না দেখেন। নির্বাচন আবার চলে যাবে, তারপর আবার ওই 13 তলা 14 তলা সব কিছু কন্ট্রোল নিয়ে নেবে। তখন যারা আইন মেনে সংবিধান মেনে কাজ করেছে নির্বাচনের সময়, যারা ভোট লুট রুখে দিতে চেয়েছে, যারা প্রপার ডিপ্লয়মেন্ট করেছে সেন্ট্রাল ফোর্সের, তারা শাস্তির মুখে পড়তে পারেন। বদলির খাড়া নেমে আসতে পারে, ইঙ্গিত দিয়ে রাখা হচ্ছে। এগুলো মানুষ বুঝছে। এতই যদি জনসমর্থন, তাহলে দিনের পর দিন বিএসএফ কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছেন কেন? মিলিটারি নামলেও তো আপনি জিতবেন। তাহলে ভয়ের চোরা স্রোত সে দ্বারা দিয়ে বইছে অনেকে। তারপর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভটা কতটা ঠিক কতটা ভুল আপনারাই বলবেন। যেমন সিএএ হতে দেব না, এনআরসি হতে দেব না, এনআরসি হচ্ছেও না। সিএএ কিন্তু নাগরিকত্ব কাড়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। দেখুন, পাকিস্তান বলে কাশ্মীর হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। আমরাও বলি সিএএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। যারা সিএএ এর প্রবক্তা তারা এটা বলেন। কেন বলেন? নিশ্চয়ই যুক্তি আছে। 1950 সালে এপ্রিল মাসের 2 তারিখে ভারতবর্ষে এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে নেহেরুজির সঙ্গে তার 4 দিন ধরে বৈঠক হলো, তারপরে চুক্তি হলো, যেটা ইতিহাসে নেহেরু লিয়াকত চুক্তি হিসাবে খ্যাত। সেই চুক্তি সম্পর্কে যদি জানতে চান তাহলে গুগল সার্চ করলে সব জেনে যাবেন। কেন করতে হয়েছিল এই চুক্তি? দেশভাগের পর রক্তস্নাত হয়েছিল উপমহাদেশের মাটি, সম্পত্তি, জীবনের ক্ষয়, মহিলাদের সম্ভ্রম সবই ভুলুণ্ঠিত হয়েছিল। পপুলেশন ট্রান্সফার মোটামুটি পাঞ্জাব, রাজস্থান ওইসব অঞ্চলে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফুল প্রুফ না হলেও 99%। ভারতবর্ষের পূর্ব দিকে পপুলেশন ট্রান্সফার পশ্চিম দিকে যতটা হয়েছিল ততটা হয়নি। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? যে রক্তারক্তি, হানাহানি, সম্পত্তির লুট থামছে না। তখনই নেহেরুজি এবং লিয়াকত মুখোমুখি বসে এই সমস্যার নিরসনের জন্য একটা চুক্তি করলেন। কি বলা হলো? যে পাকিস্তানে যারা সংখ্যালঘু ধর্মীয়ভাবে, যেমন হিন্দু, শিখ, খ্রিস্টান, তারা পাকিস্তানের সংখ্যাগুরু সম্প্রদায়ের মতোই সমান অধিকার পাবেন। আইনসভায় পাবেন, বিচার বিভাগে পাবেন, সরকারি চাকরি, সেনাবাহিনীতেও পাবেন। তাদের জীবন ধারণের, ধর্মাচরণের অধিকার সুরক্ষিত থাকবে। তারপরে কেউ যদি মনে করেন কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পাকিস্তানে যদি মনে করেন ভারতে ফিরবেন, তাহলে কত সম্পত্তি নিয়ে ফিরতে পারবেন, কত টাকা নিয়ে ফিরতে পারবেন, সেটাও নির্দিষ্ট করা হলো চুক্তিতে। আবার ভারত থেকে কেউ যদি পাকিস্তানে যেতে চান তিনিও যেতে পারবেন, কত টাকা কত সম্পত্তি নিতে পারবেন সেটাও বলা হলো। পাকিস্তানে যাওয়ার পর কোনো মুসলমান যদি মনে করেন না আমি ভারতে ফিরে যাব, তিনি ফিরতে পারেন। আবার পাকিস্তান থেকে ভারতে আসা কেউ যদি মনে করেন কিছুদিন বাদে তিনি পাকিস্তানে ফিরতে চান, তিনিও ফিরতে পারেন। দুদেশই বলল যে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যাগুরুদের সঙ্গে সমান অধিকার বজায় থাকবে। তারপর গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, ঝিলাম দিয়ে, শতদ্র দিয়ে, পদ্মা দিয়ে কত জল বয়ে গেছে। স্বাধীনতার পর আমাদের দেশে মুসলমান জনসংখ্যা যা ছিল তার থেকে বেড়েছে কয়েক শতাংশ। পাকিস্তানে সংখ্যালঘু জনসংখ্যা, মেনলি হিন্দু জনসংখ্যা স্বাধীনতার সময় যা ছিল তার থেকে কমেছে। এই বাংলাদেশে 71 সালে 23% হিন্দু ছিল,
এখন সেটা নেমে দাঁড়িয়েছে 8 থেকে 9%। কিন্তু ভারতবর্ষে মুসলমান ভাই বোনদের সংখ্যা বেড়েছে। অর্থাৎ নেহেরু লিয়াকাত চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে যদি কেউ মানে সেটা ভারতবর্ষ মেনেছে, অন্যরা মানেনি। আর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে কোনো মুসলমান ধর্মাবলম্বী ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হতে পারেন না, কারণ ওই 3টে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে কেন মুসলমানদের নাগরিকত্ব দেওয়ার কথা সিএএতে বলা নেই? তার কারণ হলো এটা যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, যেখানে ইসলাম রাষ্ট্রধর্ম সেখানে ধর্মীয় কারণে মুসলমানরা নিপীড়নের শিকার হতে পারেন না। সেই জন্যই মুসলমানদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা সিএএতে উল্লেখ নেই। এটাই হচ্ছে সিএএর মূল মতাদর্শগত ভিত্তি। নাগরিকত্ব হরণ করা নয়, নাগরিকত্ব দেওয়া। সম্পূর্ণ ভুল ন্যারেটিভ ইকোসিস্টেম চালু করেছে যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, সিএএ হলে সর্বনাশ। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার নয়, এনআরসি হচ্ছে না। সম্পূর্ণ ভুল প্রপাগান্ডা চালু করা হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে একটা ভুল জিনিস। কিন্তু তা সত্ত্বেও এবারের লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফল হবে। হিন্দু আবেগের বিস্ফোরণ, দুর্নীতির বিরুদ্ধে মানুষের প্রতিজ্ঞাবদ্ধ লড়াই এবং একই সঙ্গে নেতৃত্বের প্রশ্নে গণভোট এ রাজ্যের শাসক দলকে বেকায়দায় ফেলবে। সেটা মুখ্যমন্ত্রী বুঝেছেন, কিন্তু তার কিছু করার নেই। তিনি যদি কংগ্রেসের সঙ্গে যান তাহলে ওই এজেন্সির তৎপরতা বেড়ে যেতে পারে, এমন আশঙ্কা করছেন। কিন্তু রাহুল গান্ধীকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিলেও, বিজেপির শীর্ষ নেতৃত্বকে ঘুরিয়ে বার্তা দিলেও শেষ রক্ষা হবে কি? কারণ তৃণমূল এখন লায়াবিলিটি, অ্যাসেট নয়। তৃণমূলের দুর্নীতির বোঝা কোনো রাজনৈতিক দল আর কাঁধে নিতে রাজি নয়। বিজেপি এখানে ক্ষমতা দখল করতে চায়, তাই তৃণমূলের সঙ্গে কোনো রকমের পরোক্ষ সমঝোতার গন্ধ যদি পশ্চিমবঙ্গের মানুষ পায়, সেটা বিজেপির পক্ষে খারাপ হবে। তাই অমিত শাহ বলে দিয়েছেন, 35-এর যে লক্ষ্যমাত্রা দিয়েছেন তার আশা সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে। 2019-এ 22টা আসনের টার্গেট দিয়েছিলেন তিনি, বিজেপি পেয়েছিল 18টা। এবার 35 আসনের টার্গেট দিয়েছেন, তার আশা বিজেপি লক্ষ্যমাত্রার কাছে পৌঁছবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বার্তা দিতে চাইছেন, দেখো হিমন্ত বিশ্ব শর্মা রাহুলের ন্যায়যাত্রাকে আটকাতে যে ব্যবস্থা করেছে, যে অসহযোগিতা করেছে, আমি এক বিন্দু তার থেকে কম করছি না। বরঞ্চ হিমন্ত বিশ্ব শর্মাকে আমি ছাড়িয়ে গিয়েছি রাহুলের ন্যায়যাত্রার বিরোধিতার ক্ষেত্রে। দয়া করে আপনারা আমার এই বার্তাটাকে বুঝুন। এজেন্সির তদন্ত যেন থমকে থাকে নির্বাচন অবধি। তারপরে ছোটবাবুর পক্ষ থেকে আবার বার্তা দেওয়া হচ্ছে যে তার সঙ্গে তার পিসিমণির সম্পর্ক অমূল্য মধু, দুজনে দুপথে চলছেন। ছোটখাটো মতবিরোধ থাকলেও অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ঠিকই আছে। এটা একটা চোখে ধুলো দেওয়ার কৌশল, একটা ফিলার পাঠানো, দেখো আমি সিন্ধে হতে পারি। আরে সিন্ধে বহুদিনের লোক, ও অটো চালাতো, থানেতে অটো সংগঠনের বিরাট নেতা। আর শিবসেনা ভেঙে সিন্ধে বিজেপির সাথে গেছে একটাই কারণে, কারণ বিজেপি শিবসেনার স্বাভাবিক মিত্র, কংগ্রেস এনসিপি নয়। সে কথাটা তৃণমূল সম্পর্কে প্রযোজ্য নয়।